রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থান দিবসের এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। অন্যদিকে বিএনপি মহাসচিবও বলেছেন, দেশে কোথাও যেন একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একদিকে চক্রান্ত ষড়যন্ত্রের কথা, অন্যদিকে জুলাই সনদ সহ নির্বাচন সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মাঝে অনৈক্য। এই বাস্তবতায় সামনের দিনের রাজনৈতিক মেরুকরণটা কি হতে যাচ্ছে, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আমি বলছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পরিবর্তনটা আসলে কি দেখেন? না, পরিবর্তন তো হয়েছে। আমরা এখন একটা মুক্ত পরিবেশে আছি, কথা বলতে পারি। 5 আগস্টের পর, 5 আগস্টের আগে তো এক ধরনের অন্য ধরনের পরিবেশ ছিল, কথা বলা যেত না অনেক ক্ষেত্রেই। দ্বিতীয়ত হচ্ছে যে সেই একটা দমবন্ধ পরিবেশ, রুদ্ধশ্বাস পরিবেশ, উদ্বেগ উৎকণ্ঠা অনেকখানি কমেছে। কিন্তু জনজীবনের যে শান্তি স্বস্তি যদি বলেন, সেটি আসেনি। কারণ মানুষের যে প্রত্যাশা ছিল, এই এত বড় গণ অভ্যুত্থান, এত জীবনের বিনিময়ে, সেখানে তো অপ্রাপ্তি, প্রত্যাশার পূরণ না হওয়ার বেদনা থেকেই যাচ্ছে। আপনি বলছিলেন অনৈক্য এবং শঙ্কা। প্রধান উপদেষ্টার বাণীতেও শঙ্কা আছে, বিএনপি মহাসচিবের বাণীতেও শঙ্কা আছে। একই সঙ্গে তথ্য উপদেষ্টা একটা বার্তা দিয়েছেন, 1-11 আশঙ্কা। অনেকগুলো আশঙ্কার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই আশঙ্কাকে পেছনে ফেলে আমরা সামনে কিভাবে যেতে পারি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে, জুলাই ঘোষণাপত্র সরকার কাল ঘোষণা করবে, সেই ঘোষণাপত্রে আশা করি যে গণ অভ্যুত্থানের যে চেতনা, যে মূল্যবোধ, যে আকাঙ্ক্ষা, সেটি ধারণ করা হবে। একই সঙ্গে জুলাই সনদ দেওয়ার কথা রাজনৈতিক দলগুলোর মতো করে। আমরা রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরে আলোচনা দেখছি, এবং এনসিপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে তারা। সাংবিধানিক স্বীকৃতি, এই যে অভ্যুত্থান হয়েছে, এটাই তো সাংবিধানিক স্বীকৃতি, এটাই তো আইনের স্বীকৃতি। এর চেয়ে বড় আইনের স্বীকৃতি কি? এখন সংবিধানে সেটি কোথায় থাকবে, প্রস্তাবনায় থাকবে না চতুর্থ অনুচ্ছেদে থাকবে, মানে এটা নিয়ে বিতর্ক। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যেই সনদে যা লেখা থাকবে সেটি আমরা কতটা বাস্তবায়ন করি, যে সেই অঙ্গীকার কতটা পূরণ করি, এবং অনৈক্যের জায়গায় আমরা কতটা নির্বাচিত সরকারের সদিচ্ছা ছাড়া শুধুমাত্র আইনি ভিত্তি থাকলেই কি সেটি বাস্তবায়নের পথকে মসৃণ করে? নির্বাচিত সরকারের সদিচ্ছাও কিন্তু সবসময় কাজ করে না। যারা নির্বাচিত হয়ে এসেছে ইতিপূর্বে, তারা কেউ কি ভেবেছিলাম আমরা যে 91 থেকে এই 2008 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচিত সরকার তারা কে কতটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেছে? এবং সর্বশেষ যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, একটানা 15.5 বছর ছিল। সেটা যদি নির্বাচন করে থাকতো অন্তত 2008-এর পর, তাহলে কিন্তু এই অবস্থা তৈরি হতো না। অর্থাৎ এতগুলো জীবন দিতে হতো না, এত রক্তাক্ত সংগ্রাম, আন্দোলন, অভ্যুত্থানের প্রয়োজন হতো না। এবং আমরা তো 91 থেকে চলে আসছি একটি ধারাবাহিকতা, রাজনৈতিক সরকারের ধারাবাহিকতা দেখে আসছিলাম। সেই ধারাবাহিকতা বজায় থাকতো। তাহলে এই যে এখন একটা সংকটপূর্ণ পরিবেশ, এবং 1 বছরেও সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি। 90 গণঅভ্যুত্থানের পরে আমরা 3 জোটের রূপরেখার কথা শুনেছি, যেটি আজও বাস্তবায়িত হয়নি। এ কারণেই কি রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাহীনতা? আমি আপনার কাছে প্রশ্নটি রেখে যাচ্ছি। ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও।
জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম সমাবেশ ও অনৈক্যের রাজনীতি। আমরা জুলাই গণঅভ্যুত্থান দিবস আগামীকাল যখন উদযাপন করব তখন আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি জুলাই সনদ কিংবা ঘোষণাপত্র কিংবা নির্বাচন নানা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মাঝে অনৈক্য বিরাজ করছে। এই বাস্তবতা আমাদের দেখতে হলো কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার আজকের সহযোগী আলোচক অত্যন্ত পণ্ডিত মানুষ, লেখাজোখা এবং রাজনৈতিক বিশ্লেষণে। সৌরভ ভাইকে শুভেচ্ছা। আপনাকে আমি শুরুতেই গত 16 বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের যারা শহীদ হয়েছে এবং সর্বশেষ এক মাসের জুলাই আগস্টের 36 দিনের যেসব তরুণরা এবং তার সঙ্গে শিশু, পথচারী, সাধারণ মানুষ, তাদের মাগফিরাত কামনা করছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, আমি তাদের চিকিৎসা এবং সুস্থতা কামনা করছি। আসলে এটাকে আমি ঠিক অনৈক্য বলে মনে করছি না। যেটা আপনি বললেন, এক একটা দলের এক একটা রীতি নীতি, কর্মসূচি, লক্ষ্য, সেই অনুযায়ী তারা চলবেন এবং কথা বলবেন, এটাই স্বাভাবিক। বিএনপি সহ অন্যান্য যারা এখন সামনের সারিতে আছে এবং নবগঠিত রাজনৈতিক সংগঠন, তরুণদের দল, তারা তাদের মতো করে তাদের ইচ্ছা প্রকাশ করছে। গতকালের সমাবেশে তারা তাদের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এটা হতেই পারে। মূল কথাটা হচ্ছে যে কথা বলার যে স্বাধীনতা, সেটি রক্ষা করা সম্ভব হচ্ছে কিনা, আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হচ্ছে কিনা, মানুষের যে প্রয়োজনীয় জীবন ধারণের যা দরকার সেটি মেটানো যাচ্ছে কিনা, অথবা বেকার সমস্যার সমাধানে কতটুকু সরকার বা দেশবাসী এগোতে পেরেছে, এই বিষয়গুলো আমার কাছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে, 1 বছর তো হয়ে গেল, আগামীকাল জুলাই সনদও ঘোষণা হবে, জুলাই ঘোষণাপত্র হবে। তো এই সময়টা মানুষের যে প্রত্যাশা, সেগুলো কতটা রূপান্তর অথবা প্রতিষ্ঠা অথবা এগিয়ে নেওয়ার ব্যাপারে অগ্রগতি সাধিত হয়েছে, এটা আলোচনার বিষয় হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে আমরা 72 পরবর্তীতে যে সুযোগগুলো পেয়েছি, অর্ধ শতাব্দীর বেশি সময় আমরা পার করেছি। কখনো স্বেচ্ছাচারিতায় আমরা লিপ্ত হয়েছি, কখনো আমরা আবার আশার আলো দেখা দিয়েছে, এবং ইতিমধ্যে একেবারে সাফল্য নেই এটা বলা যাবে না। যেমন 71 একটা ইতিহাসখ্যাত সাফল্য, 71 মুক্তিযুদ্ধ অনেকে এর পাশাপাশি দাঁড় করানোর চেষ্টা করছেন এই পরিবর্তনের পর, দ্বিতীয় স্বাধীনতা বা রিপাবলিক, গণপরিষদ। হ্যাঁ, তারা বলতে পারে নতুন সংবিধানের দাবি, নতুন সংবিধান, এগুলো বলতে পারে, আমি তাদের সঙ্গে দ্বিমত করছি না। তবে সেটি নির্বাচনের মধ্য দিয়ে বলার মতো অবস্থায় যেতে হবে। অর্থাৎ এই পরিবর্তন করলে, এই পরিবর্তন যেটা, সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে করলে সঙ্গত হবে। যেমন সংবিধান ইচ্ছা করলে যে কেউ অর্ডিন্যান্স বলে এটা সংশোধন করা যায় না। ঠিক তেমনি গণপরিষদ স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিতে যদি আমি রিপাবলিক বা দ্বিতীয় স্বাধীনতা মেনে নিই, তাহলে এইসব প্রসঙ্গগুলো সামনে আসতে পারে আমার বিবেচনায়। কিন্তু আমি যদি প্রথম স্বাধীনতা না, স্বাধীনতা এটা প্রথম স্বাধীনতা একটাই থাকে, সেটি আমি মেনে নিতে পারি। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে যে অনেকে 71-এ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, অর্থাৎ পাকিস্তানের ঐক্য বা ইস্ট ওয়েস্ট রেখে তার ভিতর মীমাংসা চেয়েছিলেন। কিন্তু জনগণ এবং মুক্তিযুদ্ধ সেটি বিশ্বাসী ছিল না বলেই পূর্ব পাকিস্তান তদানীন্তন এটাই বাংলাদেশ এখন। এবং সেটি কোনো ইলেকশন অথবা কোনো সংগ্রাম অথবা কোনো আলোচনা টেবিল, এগুলো দিয়ে কিন্তু বাংলাদেশ অর্জিত হয়েছে
সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জনাব শামসুজ্জামান দুদু, একটি সুনির্দিষ্ট বিষয় আপনার কাছে প্রশ্ন আছে। যেমনটি আজ আমরা সারাদিন গণমাধ্যমে দেখলাম যে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিএনপি, এমনটি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে আবার সংস্কৃতি উপদেষ্টা যেমনটি বললেন আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিভ্রান্তি কেন? আমন্ত্রণ পত্রকে আপনাদের কাছে পৌঁছায়নি এমনটি কি? দুইভাবে আমন্ত্রণ হতে পারে। একটা কার্ডের মধ্য দিয়ে সাধারণত আনুষ্ঠানিকভাবে পৌঁছায় দেওয়া, আর একটা খুব জরুরি মুহূর্তে টেলিফোন বা মোবাইলের মধ্য দিয়ে হয়। তো দাওয়াত যদি দেয়, এটা খুব যে বিশাল ঘটনা এমন ভাবার কোনো দরকার নেই। 1 বছর পরে বরঞ্চ বিএনপি এখন উপস্থিত থাকলে আমি মনে করি যারা উদ্যোক্তা বা সরকার, তাদের একটা মেসেজ যায় এবং তাদের একটা সমর্থন তারা দেখাতে পারে। যেমন অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে যখন বসে তখন এই সরকারের গুরুত্বটা বাড়ে, কমে না। কেউ যদি ছোট একটি দলও সেখানে না যায় তাহলে একটা প্রশ্ন তৈরি হয়। আর এই সরকারে আমরা তো সমর্থক। কখন নাগাদ আসলে আমন্ত্রণ জানানো হলো? হয়তো দেরিতে আমন্ত্রণ জানিয়েছে, অথবা এই কথা বলার পরে। সেটা কি সালাউদ্দিন আহমেদ বলার পরে? সালাউদ্দিন সাহেব যদি জানতেন, তিনি তো প্রথম সারির একজন নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তাহলে সে যখন এটা জানতে পারছে না, তাহলে সেই মুহূর্ত পর্যন্ত আমরা ধরে নিতে পারি আমন্ত্রণটা আসে নাই। যখন এটাকে আমন্ত্রণটা, এবং এটা নিয়ে এত বড় আলোচনার কোনো বিষয় বলে আমার কাছে মনে হয় না, বরঞ্চ সরকারের কিছু দৈন্যতা প্রকাশ পায়। কোন ক্ষেত্রে দৈন্যতা? দৈন্যতাটা হচ্ছে এটা জনগণের সরকার হিসাবে মানুষ মনে করে। জনগণের উপস্থিতিতে তিনি যখন অফিস থেকে এটা বঙ্গবন্ধু কি বলে পার্লামেন্ট ভবনের সামনে নিয়ে গেছেন, তো এটা জনসাধারণের মানুষের জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে, তখন এটা উন্মুক্ত একটি সমাবেশ। তো তিনি যদি মনে করেন যে সব দলের উপস্থিতিতে ওখানে এই ঘোষণা পাঠ করবেন, করতে পারেন, নাও করতে পারেন। আর যদি না করেন, বিএনপি তো ছোটখাটো দল হিসাবে ভাবার কোনো কারণ নাই। হাসিনাকে হারিয়েই, আওয়ামী লীগকে হারিয়ে একাধিকবার তারা পার্লামেন্টে গেছে, এখন না, বড় দল না। এটা অতীতে অনেকবারই 4-5 বার রাষ্ট্র ক্ষমতার নির্বাচনের মধ্যে দিয়ে তারা গেছে। সেই দলকে যদি কেউ মনে করে যে এইখানে আসার দরকার নাই, এইখানের উপস্থিতি তাদের বড় না, ভাবতেই পারে। এটাকে আমার কাছে মনে হয়েছে দৈন্যতার চরম। এবং জুলাই ঘোষণাপত্র নিয়েও কিন্তু আমরা শুরু থেকে অনেক বিতর্ক দেখছি। দাবি ছিল এনসিপির পক্ষ থেকে, তারপর সরকারের তরফ থেকে ঘোষণাপত্রের ঘোষণা দেয়া হলো। এরপরে আমরা জানি যেমনটি আগে বিএনপিও জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছিল। জুলাই অভ্যুত্থানের যে পক্ষ আছে, যারা অংশীজন আছে, সবার স্বার্থ রক্ষা হবে কি? আপনাদের ভাবনাটা আসলে কি? আমি মনে করি সবার স্বার্থ রক্ষা হওয়া উচিত। আর এই সরকার কম বেশি নতুন যে তরুণদের দল এনসিপি, তাদেরই দল, তাদেরই সরকার। সরকারের ইচ্ছায় এই দল গঠিত হয়েছে। এটা ডক্টর ইউনূস সাহেব কি বলে পত্রিকায় আহ্বান জানিয়ে দল গঠন করাইছে। এটা একটা ওপেন সিক্রেট ব্যাপার, এটা খারাপ কিছু আমি মনে করছি না। তো তারা যদি মানে তাদের সরকারকে বিরোধিতা করে, অথবা মানে মনে করে ঠিক পথে এগোচ্ছে না, তো সরকার এবং তাদের ভিতরে একটা এক ধরনের পার্থক্য হয়তো বা হতে পারে। তবে আমার কাছে মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে এত বিভেদ থাকার কারণ। আমরা অনেক আগেই এটা নিজেরা আমাদের প্রস্তাবগুলো তৈরি করেছি, এবং সরকার যেটা করেছে তার সঙ্গে বসে এটাকে আমরা সই করার অপেক্ষায় আছি। অন্যরা যদি তাদের ভিন্ন মত পোষণ করে, করতে পারে, তো মানে একমত হতেই হবে এমন কোনো ব্যাপার না। যেমন জুলাই সনদ দিয়ে আমরা মূল বিতর্কের জায়গা যেটি দেখছি যে এনসিপি এবং জামায়াতে ইসলামী চাইছে জুলাই সনদের আইনি ভিত্তি। আইনি ভিত্তি না তো, তারা ইলেকশনে জিতে এটাকে সংবিধানের অংশও করতে পারে। আমি কেন অন্যের ঘাড়ে চাপাচ্ছি? এটা তো তারা দুইজন একমত হয়ে ইলেকশনে যেতে পারে, সরকারি গঠন করতে পারে। বিএনপি আসলে নির্বাচিত হয়ে যে সকল বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করবে কি? এটা সন্দেহ করা ঠিক না। 16 বছর ধরে সব থেকে বেশি কর্মী শহীদ হয়েছে 5,000, এটা বিএনপি তার সব থেকে। তাহলে আইনি ভিত্তির জটিলতাটা কোথায়? কোন আইন করতে যাব কেন? আমি পার্লামেন্টে তো আমি ইচ্ছা করলে সংবিধানের অংশ করতে পারি।
এত অঙ্গীকার নামা দিয়ে কখনো, এটা তো বিয়ের কাবিন নামা না যে সই করার কবুল না বললে পরে আর বিয়ে হবে না। বিষয়টি কি এমন যে অন্যান্য রাজনৈতিক দল বিএনপিকে বিশ্বাস করতে পারছে না বা আস্থা রাখতে পারছে না? বিশ্বাস করে না বলে তো তারা আলাদা দল করে। এটা নিয়ে আবার আপনি কি ধরনের প্রশ্ন করেন? তারা বিএনপির কর্মসূচি বা অন্য বিষয়গুলো বিশ্বাস করে না বলেই তো জামাত করে, এনসিপি করে বা অন্য কোনো দল করতে পারে। বিশ্বাস অবিশ্বাস এই প্রশ্নটা, নির্বাচিত সরকার যে সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন করবে সেই নিশ্চয়তাটা আসলে নিশ্চয়তা আছে নির্বাচনে জিততে হবে। অন্যের ঘাড়ে মানে মাথায় কাঁঠাল ভাঙা, কিন্তু সংস্কার প্রস্তাব নাকচ করার নজিরও তো আর এই সংস্কারের প্রস্তাবগুলো ভালো করে লিখে জনগণের কাছে যেতে হবে। জনগণের বলতে হবে আমরা নির্বাচনে ইলেকশনে জয়লাভ করলে এইগুলো করব। জনগণ যদি তাদের ভোটটা দেয় তাহলে তারা সবকিছু করতে পারবে। যদি বিএনপি নাও করে, কথার কথা আমি ধরলাম, আমি সেটা যাব না। আইনের ভিত্তি করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, এ তো খারাপ কিছু বলছি না, আমি তাদের এটা অস্বীকার করছি না। আইন, আমরা আইনের ভিত্তি দিব, আমরা জিতলে বাস্তবায়নের নিশ্চয়তা, বাস্তবায়ন তো তারাই করতে পারবে। আমার কথাটা বুঝাতে পারলাম? আমি জনগণের কাছে তারা নির্বাচিত হলে তারা বাস্তবায়ন করতে পারবে, অবশ্যই করবে। বিএনপি কি করবে সেটা তো তার কর্মসূচিতে আছে। ভোটের ছবি করে আমি বিশ্বাস করতে পারছি না বিএনপি নির্বাচিত হলো, বিএনপি যে বাস্তবায়ন করবে তার নিশ্চয়তা কিভাবে পাবে দল? কেউ তো সই করেনি এখন। আমরা প্রথম বলেছি আনেন, নিয়ে আনেন, আমরা সই করে আপনারা স্বাক্ষর করতে রাজি, আপনারা বলেছেন। এই কথাটুকু যারা বলতে পারেনি তাদেরকে আপনি এত মাথায় নিচ্ছেন কেন? তারা কি চায়? তারা তো শর্ত জুড়ে দিয়েছে যে আইনি ভিত্তি না দেওয়া হলে তারা শর্ত দিয়ে রাজনীতি হয় না, পিপুলসের কাছে গিয়ে বিজয় হয়ে আসতে হয়। শর্ত এইগুলো, ওটা এগুলো তাদের দাবিগুলো তাদের নির্বাচনে কর্মসূচিতে। ধন্যবাদ জানাচ্ছি শামসুজ্জামান দুদু, সোহরাব হাসান। তাহলে কি শর্তের জালে এখন রাজনীতি আটকে থাকবে? না, আটকে থাকবে না। তার আগে দুদু ভাইকে শুভেচ্ছা, তিনি একটু পরে এসেছেন। মানে পুরোটাই অনৈক্য না, ঐক্যও আছে। আমরা দেখলাম যে গতকাল যে দুটি সমাবেশ হলো, সমাবেশে দেখুন যে ছাত্রদল এবং দুদু ভাই নিজেও ছিলেন, ছাত্রদল শাহবাগে সমাবেশ করেছে এবং জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারে। কোনো সমস্যা হয়নি। যার যার কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ চেষ্টা করেছে। এবং ছাত্রদল কিন্তু শহীদ মিনারের প্রাঙ্গণ এনসিপির জন্য ছেড়ে দিয়েছে। তাই গণতন্ত্র হচ্ছে এইটুক সহনশীলতা, অন্যকে বোঝা, অন্যের দাবির সাথে নিজের দাবিটাকে মানিয়ে নেওয়া। এখন একদল যা বলবে সেটাই পুরোপুরি বাস্তবায়ন হবে, তাহলে তার গণতন্ত্র হলো না, একদলীয় ব্যবস্থা হলো। আবার অন্য দলের কাছেও একই রকম। সুতরাং গণতন্ত্র চলে বা গণতন্ত্র কাজ করে পারস্পরিক আস্থা বিশ্বাসের উপর। আপনি যে কথাটি বলছেন, ঘাটতির জন্যই কি আমরা ঐকমত্যের যে এখন দেখছি দোলাচল, সেই কারণেই কি তেমনটি হচ্ছে? আমি সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শকদের সামনে থেকে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনৈতিক দলগুলো কেন পরস্পরকে বিশ্বাস করতে পারছে না, এই বাস্তবতায় আসলে ঐকমত্য হবে কি? প্রথমত হচ্ছে যে 5 আগস্টের পর তো বিশ্বাস করতে পেরেছে এবং শক্তিতে গণঅভ্যুত্থান হয়েছে, এমনটি বলা হয়। শক্তিতে এখন ঐক্যটা নেই বলেই কিন্তু এত সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব এবং পারস্পরিক এক ধরনের কি বলে হিংসা বিদ্বেষও কোথাও কোথাও তাদের ভাষা ভঙ্গিতে প্রকাশ পেয়েছে। একটা হচ্ছে ভোটের হিসেব নিকেশ, আগামী নির্বাচনের পর কি হবে, এটাই কিন্তু রাজনৈতিক দলগুলোর উপসংহার টানার একটা বড় বিষয়। কারণ যারা মনে করছে যে আগামী নির্বাচনে হয়তো ক্ষমতায় আসতে পারবে না, তারা হিসাব করছে যে যারা ক্ষমতায় আসবে তারা কি ধরনের আচরণ করবে তাদের সাথে, তারা কতটা পূরণ করবে অঙ্গীকার, সনদ, অথবা তারা আনুপাতিক হারে ভোট বলুন বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। সুতরাং এই হিসাব নিকাশটা একটা বড়। এখন গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক সহনশীলতা, এটি তো প্রত্যেক দলেরই জন্য অবশ্য কর্তব্য। দলীয় গঠনতন্ত্রকেও গণতন্ত্রায়ন করা উচিত বলে মনে করি প্রত্যেক দলের।
যদি কোনো বিচ্যুতি থাকে তার থেকে বেরিয়ে আসা উচিত। দ্বিতীয় হচ্ছে যে নতুন দল যারা, তাদের প্রথমেই তাদের উচিত ছিল যে সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এটি প্রমাণ করা। কারণ না হলে এই যে এতগুলো দল আছে, এর মধ্যে আরেকটি দল জনগণের সমর্থন নিয়ে নিজে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে এবং জনগণের আস্থা ভালোবাসা পাবে, সেজন্য যা যা করণীয় দরকার সেটা হচ্ছে প্রথমেই এস্টাবলিশমেন্টের বাইরে থাকা। কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা গত 6 মাসে পারেনি। ভবিষ্যতে পারলে আমরা খুশি হব, কারণ আওয়ামী লীগ মাঠে নেই। এখন অপ্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি। আমি মনে করি তার একটি শক্তিশালী প্রতিযোগী থাকা দরকার। আর জামাত ইসলাম কিন্তু বিএনপির প্রতিযোগী নয়, প্রতিদ্বন্দ্বী নয় ওই অর্থে, রাজনৈতিক নীতি আদর্শের দিক থেকেও। আবার জামাত ইসলাম রাজনীতি করেছে বরাবর অন্যের ঘাড়ে বন্দুক রেখে, কখনো আওয়ামী লীগের সঙ্গে থেকেছে, কখনো বিএনপির সঙ্গে, হয়তো বিএনপির সঙ্গে বেশি সময় থেকেছে, সরকার গঠনেও সহায়তা করেছে। কিন্তু এই দলটির যে রাজনীতি, এই দলটির যে নীতি আদর্শ, তার সাথে গণতন্ত্র কতটা যায়, মানুষ কিন্তু এই প্রশ্ন। এবং ছাত্রনেতারা যখন নতুন বন্দোবস্তের কথা বলছে, তারা সেটি নিজেরা কতটা ধারণ করছে? কারণ অনেকেই তো আমরা দেখছি বিতর্কে জড়াচ্ছে। না, বিতর্ক অনেক রকম। আমি বলছি যে ওই বিতর্ক ব্যক্তিগত, ব্যক্তির দায় হয়তো দল নেবে না, এটা বিএনপির ক্ষেত্রেও সত্য, এটা অন্য দলের ক্ষেত্রেও সত্য। কিন্তু যে বিষয়টা হচ্ছে, প্রথম তারা যে পুরনো দলগুলোর চেয়ে তারা যে নতুন বাংলাদেশ করতে চায়, নতুন বন্দোবস্ত চায়, তাদের কর্মকাণ্ডে, ভাষাভঙ্গিতে, আচরণে এটা প্রকাশ করা উচিত ছিল, এটা প্রতিষ্ঠা করা উচিত ছিল। কিন্তু আমরা কিন্তু দেখি তাদের ভাষাভঙ্গিও পুরনোদের মতোই। সুতরাং তারা যে আলাদা, এটি আমরা দেখছি না। আবার যেটি দুদু ভাইয়ের সাথে কথা হচ্ছিল, স্বাধীনতার পর জাসদ কেন দাঁড়ালো, কিভাবে দাঁড়ালো? এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে। যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে কিন্তু যখন এস্টাবলিশমেন্টকে, রাষ্ট্র ক্ষমতাকে প্রশ্ন করে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, তখন জনগণ তার পিছনে দাঁড়ায়। এনসিপি কিন্তু ক্ষমতাকে প্রশ্ন করে না, ক্ষমতাকে ধাক্কা দিতে পারে না। এটা হচ্ছে বড় দুর্বলতা। আর দ্বিতীয় হচ্ছে যে একটা তো অসম অবস্থা এখন, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপিকে মোকাবেলা করা কিভাবে সম্ভব? এক্ষেত্রে দেখা যাবে যে জামাত কখনো এনসিপির সঙ্গে জোট করতে চাচ্ছে, কখনো ইসলামী আন্দোলন বা অন্যান্য দল। এটি এখন কতটা পারবে? কিন্তু সবই আসলে নির্বাচনী সমীকরণ, পুরো রাজনীতিটাই নির্বাচনী এবং ক্ষমতার সমীকরণ। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। শামসুজ্জামান দুদু, যেমনটি আসলে সোহরাব হাসান বলছিল যে কেন আস্থাহীনতা তৈরি হয়েছে, সেই সঙ্গে আমি বিএনপির একজন নেতার বক্তব্য যদি যুক্ত করি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যদি জুলাই আগস্ট না হতো, বিএনপি অন্য মাসে আন্দোলন করে সরকার ফেলে দিত। একটু জানতে চাই, তাহলে 16 বছর সরকার পতন কেন হলো না? এটা আওয়ামী লীগ বলতো, এই ঈদে ফাটবেন না ওই কুরবানিতে ফেলবেন, মানে একটা উপহাসমূলক। কিন্তু এটা তো সত্য, যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে। 16টি বছর বিএনপি আন্দোলন করছে স্বৈরতন্ত্রের বিপক্ষে। স্বৈরতন্ত্র যেমন শেখ মুজিবুর রহমান সাহেব 72-এর 10ই জানুয়ারি যখন তিনি ক্ষমতায় আসলেন, দেশে আসলেন, তারপরে ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তার কোনো প্রতিদ্বন্দ্বী আনুষ্ঠানিক ছিল না। তার কার্যক্রম, তার পদক্ষেপ, তার দৃষ্টিভঙ্গি পরবর্তীতে মুজাফফর সাহেবের নেতৃত্বে যে ন্যাপ ছিল, যেটা সোভিয়েত ঘেঁষা, রাজনৈতিক দিক থেকে শেখ মুজিব এবং সোভিয়েত ইউনিয়ন বা মুজাফফর কাছাকাছি ছিল, তারপরেও কিন্তু সেটা খুব বড় সংগঠন ছিল। কিছু কিছু সময় এই যে আমেরিকান কালচার সেন্টার, যেটা এর সামনে ছিল, প্রেস ক্লাবের সামনে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রথমে কিন্তু তারই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রথম ডাকসুতে, স্বাধীনতা পরবর্তীতে সেলিম সাহেব উনি ভিপি হয়েছিলেন। আমি কথাটা মানে কেন নিয়ে আসছি, বর্তমানে প্রেক্ষাপটে যেতে আমি এটা বিচার বিশ্লেষণের দিকে নিয়ে আসি। একটা সরকার আপনি অভ্যুত্থান করলেন, সেটা কিসের জন্য?
সরকারে একনাত্মবাদী, এক দফা দাবিতে পদত্যাগের দাবিতে এন্টি এস্টাবলিশমেন্টের ঘটনা চ্যালেঞ্জ করলো, মানে ছাত্রদের, তরুণদের কথা বলছি আমি। ওই ছাত্ররা তার বড় সেকশনটা কখনোই 16 বছরে ছিল না, ওই ধরনের কোনো, তারা ম্যাক্সিমামই ছাত্রলীগের মধ্যে ছিল। এমনকি এখন যে তরুণ দুটি নানান অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে বলে মানে বিভিন্ন জায়গায় মিডিয়াতে আসছে সরকারের সঙ্গে, এইরকম সরকারের আশ্রয় নিছে অভ্যুত্থানের ঘটনার পরে, না 69-এ না 90-এ, এই কি বলে এটাকে 24-এর গণঅভ্যুত্থান, মানে একার সরকারে তারা অংশগ্রহণ করছে। এটা আমাদের রাজনৈতিক কালচার বা ইতিহাসে ছিল। আপনি বলতে চাইছেন ক্ষমতার বলয় থেকে তারা দুর্নীতি করছে? শুধু দুর্নীতি না তো, ওই যে একজনের নামে 3 মার্ডারের কেস, একটা মিডিয়া, এটা কি বাংলা ভিশনের তদন্ত রিপোর্ট বেরিয়েছে, ইউটিউবে ছড়াই গেছে, একটা পরিবারে প্রতিদ্বন্দ্বী 3 জনকে অপব্যাখ্যা দিয়ে খুন করছে। সেটা আজকে বোধহয় প্রেস কনফারেন্স করছে এই পরিবার, সরাসরি তার নাম উল্লেখ করে এখানে কথা বলছে। আর আরেকজন যেটা মানে কি বলে অভ্যুত্থানের মহানায়ক হিসাবে যাকে বলা হচ্ছিল, যে যাকে সঙ্গে নিয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেব বিল ক্লিন্টন আমেরিকায় গিয়েও পরিচয় করে দিয়েছে, তারও ভাইরা নাকি অস্ট্রেলিয়ায় ব্যাংকের টাকার পয়সা এটা ওটা আসছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রপত্রিকায় অস্বীকার করছে। আর যারা অন্য এই যে পার্টির সঙ্গে যুক্ত আছে, এটা নাই বা বললাম, বৈষম্য বিরোধীর সেন্ট্রাল কমিটির একজন নেতা, মানে ওই যে গুলশানের ঘটনায় চাঁদাবাজিতে, কিন্তু মজার ঘটনা হচ্ছে করলো সেন্ট্রাল কমিটি, সেই কমিটি রেখে সব সারা দেশের কমিটি তারা বাতিল করে দিল। এটা ছাত্র রাজনীতির ইতিহাসে কখনো, আমরা তো ছাত্র রাজনীতিতে ছিলাম, কখনো এই ধরনের ঘটনা, একটা ঘটনা তৈরি হয়, সেটা পানিশমেন্ট হয়, তাকে বহিষ্কার করে, কিন্তু পুরা সারা দেশে আজ পর্যন্ত মানে ওই যে বৈষম্য বিরোধী কমিটি বাতিল করা হয়েছে। আমার কাছে সবথেকে বড় যে প্রশ্নটা, দেশটাকে আমরা একটা সুযোগ পাইছি স্বৈরতন্ত্রের পতনের পর, সেটা এন্টি এস্টাবলিশমেন্টের যারা ছিল তারা এস্টাবলিশমেন্টের মানে ঘরের ভিতর ঢুকে পড়ছে। এদেরকে রক্ষা করা, এদেরকে এগিয়ে যাওয়া আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারে বা অবস্থা। রাজনীতির দুর্বৃত্তায়নের কারণেই কি আসলে গণঅভ্যুত্থানে পাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, রাজনীতির দুর্বৃত্তায়ন কি গণঅভ্যুত্থানে তৈরি হওয়ার সুযোগ নষ্ট করে দিচ্ছে? কারণ গণঅভ্যুত্থানের পরেও আমরা চাঁদাবাজি, দখলবাজি, ক্ষমতার অপব্যবহার সহ নানামুখী দুর্নীতি দেখছি। পরিবর্তনটা কেন হলো না? না, আমাদের সদিচ্ছাটাকে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যদি আমরা না নিয়ে যেতে পারি, শুধু স্লোগান ভিত্তিক যেটা গণঅভ্যুত্থান হয়েছে, এখন যদি আমি শুধু দাবি করি যে এটা আমার দল, আমরাই করছি, তাহলে এটা তো ভুল হয়ে যাবে। কারণ এটি সমবেত মানে সম্মিলিত মানে উদ্যোগ। আপনি ওই যে একটা শিশুর কথা, 110 না 15 জন শিশু মারা গেছে, আপনি এদেরকে কিভাবে দেখবেন? এরাও তো সেদিন হাসতে হাসতে, আমি দেখলাম একটা ইউটিউবে একটা ছোট্ট ছেলে একটা বাঁশের লাঠি হাতে করে যাচ্ছে। সে বাঁশের হাতে লাঠি কেন নিয়েছে? তার বড় ভাইরা এটা নিছে, এটা দেখছে সে। তো এই সম্মিলিত উদ্যোগটাকে একটা ছোট গোষ্ঠী আমার কাছে মনে হয়েছে, মানে প্রাতিষ্ঠানিক একটি অর্জনকে, অর্থাৎ গণঅভ্যুত্থানকে গণতন্ত্রায়নের সুযোগ হিসেবে ব্যবহার না করে গোষ্ঠীগত বা এই যে দেখেন এখন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলায় যে সমন্বয়ক বলে কিছু নাই, এটা শেষ হয়ে গেছে। কেন শেষ হয়েছে? এটা তো ইতিহাসে একটা গর্ব করার মতো শব্দ, তো কারণ এরাই তো মানে ছাত্রদেরকে নেতৃত্ব দিছে এবং সারা দেশে, এবং একটা সংখ্যাও কেন্দ্রীয় পর্যায় থেকে উল্লেখ করা হয়েছিল 180টা এরকম সংখ্যা। তা আমাকে কেন এটা শুনতে হচ্ছে যে না এখন নাই? যেমন মুক্তিযুদ্ধ করছে, কিছু কিছু বেগধারী মুক্তিযোদ্ধা আছে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এই যেমন গত সরকারি মুক্তিযোদ্ধাকে মানে তাদের
শাসন অপকর্মকে ঢাকার জন্য তারা এটা সেল করছে, কিন্তু মুক্তিযুদ্ধ তো এত সহজ ব্যাপার না, এবং ইচ্ছা করলে এখন মুক্তিযোদ্ধা হতে পারবে না কেউ, এটা ইতিহাসে কখনো কখনো ঘটে। তো এই যে সমন্বয়কে আমার একটা হৃদয় বিদারকে বলবো, এটা বাদ দিতে হচ্ছে, কারণ বিভিন্ন ব্যক্তির সমন্বয়কে নাম নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে, এবং রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী এমন অপকর্মে জড়াচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক দল কেন, সমাজে এমন কোনো জায়গায় এই অস্থিরতা স্পর্শ করেনি এটা বলা যাবে না, বিভিন্ন জায়গায় গেছে। সেই জায়গাটায় আমি বলতে চাচ্ছি যে যত দ্রুত আপনি একটি নির্বাচন, কেন আমি বলছি আপনাকে ওই জায়গাটায় গেলে বোঝা যাবে পারতপক্ষে কারা এখন দেশকে নেতৃত্ব দিতে পারে, এটা জনগণই নির্ধারণ করে দেবে। যখন ওই যে আমি বারবার এই কথাটা বলি, 70 ইলেকশনটা হলো না, সেই ব্যাখ্যা বিশ্লেষণে যায় তখন বামপন্থীরা আওয়ামী লীগের থেকে শক্তিশালী ছিল আমার বিবেচনা, ইতিহাসে যতটুকু করছে, কিন্তু তারা বিপ্লবের স্বপ্ন নিয়ে নির্বাচন বয়কট করেছিল। ওই সময় ভোটের আগে ভাত চায়, এটা মানে এটা কিন্তু মানে সঠিক না, হ্যাঁ এটার ব্যাপার না, বিপ্লব তো অবশ্যই তারা আরো বেশি এগিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ এবং তার যে অনুসৃত বা সমর্থিত দল ছিল তারা নির্বাচনে গিয়েছিল, নির্বাচনে গিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছিল। আমি কেন বলছি, পিপুলসের কাছে যাওয়া এবং সমর্থন আদায় করার মধ্য দিয়ে এক ধরনের নেতৃত্ব তৈরি হয়, দায়িত্বশীলতা তৈরি হয়। দায়িত্বশীলতার কথা যখন বলছেন জনাব শামসুজ্জামান, দুটো একটি প্রশ্ন রাখতে চাই। বিএনপির যে নেতাকর্মীরা এই মুহূর্তে অপকর্মে জড়াচ্ছে, বিএনপির তরফ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দেখেছি আমরা, কিন্তু নির্বাচিত হবার পরে সেই সব নেতাকর্মীরা যারা রাজনৈতিক দলের ভিতরে যে দুর্বৃত্তরা লুকিয়ে আছে তারা আরো বেশি বেপরোয়া হয়ে যাবে কিনা? ওটা তো আরো পরের ঘটনা। এখানে দলগতভাবে যেটা করে সেটা আমরা করেছি, মানে সাংগঠনিকভাবে। এটাও বলা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাকে যে এই ধরনের অপকর্মের সঙ্গে যারা যুক্ত তারা যদি বিএনপির এই যে সাংগঠনিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাদেরকে আইনে মানে নিয়ন্ত্রণে নিতে পারত, তারা কিন্তু এটা করে নাই। একাত্তা করছে কি করে নাই? করে নাই। তাহলে বিএনপির সদিচ্ছার কোনো অভাব নেই। এখানে কি সরকারকে নির্বিকারের ভূমিকায় দেখছেন? সরকার তো অবশ্যই নির্বিকার, না হলে পরে এটা এত দ্রুত ছড়াচ্ছে কেন? আর আপনি যে প্রশ্নটা করলেন সরকারে যাওয়ার পরে তাহলে কি আরো বেপরোয়া হবে কিনা, তখন তো সরকার থাকে, সরকারের হ্যান্ডস থাকে। সরকার যদি মনে করে, খেয়াল আছে কিনা জানি না, বিএনপি সর্বশেষ সরকারে থাকার সময় অনেককে, এবং তার এক সময়ের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন পিন্টুকে গ্রেপ্তার করে প্রকাশ্যে জেলখানায় নিয়েছিল। সেই সময় দলের মধ্যে দিয়ে অনেক প্রশ্ন উঠছিল, এর বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ নেওয়া যেত না, কিন্তু সেই সময় সরকার মনে করছিল এইটা ছাড়া এটা ছড়িয়ে পড়তে পারে, এটা করা। তো পিন্টুর মৃত্যু হয়েছে জেলখানায় মামলায়, মানে হাসিনার আমলে। তার ছাত্র দলে এবং আন্দোলনে অভূতপূর্ব ভূমিকা ছিল, ছাত্র সংগঠন আমি জানি, কারণ আমার হাত থেকে সে রিকোয়েস্ট হয়েছিল। কিন্তু একটা ঘটনার প্রেক্ষিতে সে দায় সরকার কিন্তু নিতে চায় নাই। তাহলে ভবিষ্যতে নেতাকর্মীদের বিরুদ্ধে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে বিএনপি হার্ডলাইনে যাবে। সেই ধরনের অঙ্গীকার তো গতকালও ছাত্র সমাবেশে যারা তারেক রহমান কিন্তু স্পষ্ট করে গতকাল এটা আমরা দেখছি যে কেন্দ্রের তরফ থেকে বারবার করা বার্তা দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে, তৃণমূল পর্যন্ত কেন পৌঁছাচ্ছে না? শুধু পৌঁছায়নি, তৃণমূল পর্যায়ে অনেককে ইতিমধ্যে বেঁধে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলেও দেওয়া হয়েছে। এখন যে জিনিসটা, বিষয়টি কেমন, রাজনীতিকে আপনারা যেভাবে দেখছেন বা আপনারা যেভাবে ভাবছেন, আদর্শের জায়গাকে আপনারা যেভাবে ভাবছেন, তৃণমূল সেভাবে ভাবছে না। না না না, তৃণমূল সব জায়গায় ঠিক আছে, অপকর্ম জানিয়েছে, তার দায় আছে, কিন্তু একটা মহল আছে, সেই মহলটা এতটা ইনভেস্ট করছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়াতে, যারা তাদেরটা, আপনার ব্যাংক দখল হয়েছে এই দেশে, এদেশ ক্লিনিক দখল হয়েছে, পত্রিকা দখল হয়েছে, একটা নিউজে তারা কোনো জায়গায় করতে দেয় না। কিভাবে করতে দেয় না তারা এই ক্যাপাসিটি। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। সোহরাব হাসান, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, কতটুকু অপকর্ম, কতটুকু অপপ্রচার? প্রথমত হচ্ছে অপকর্ম যদি না হয়ে থাকে, অপপ্রচার দিয়ে কিন্তু অপকর্ম প্রতিষ্ঠা করা যায় না। অর্থাৎ রাজনীতিতে একটা সুস্থতা থাকা দরকার, সুস্থতা আসা দরকার। এখন এর জন্য কে দায়ী তার আগে হলো এটা বন্ধ করা দরকার।
এটা ঠিক যে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে অনেক দখলবাজি চাঁদাবাজি হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থা নেই, প্রায় অকেজ, নেই নেই বললেই চলে। অপরাধীদের বিরুদ্ধে আমরা যদি ব্যবস্থা নেওয়ার দায়িত্বের কথা বলি, নিশ্চয়ই রাষ্ট্রের। না, সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকারের। নিশ্চয়ই। রাষ্ট্র তো আমরাও, জনগণই রাষ্ট্র। এখন আমাদের এখানে জনগণকে রাষ্ট্র ভাবে না, এখানে রাষ্ট্র ভাবে হচ্ছে যারা ক্ষমতায় আছে, যারা পদাধিকারীদের। এটি সম্মিলিত একটা প্রয়াস। যে রাজনৈতিক দলগুলো, দুধুভাই এখানে আছে তার সামনেই বলছি, যে রাজনৈতিক দলগুলো, যে নেতাকর্মীরা বন্দুকের সামনে নিজে বুক পেতে দিয়েছে, আত্মাহুতি দিয়েছে সহযাত্রী মিছিলে, সেই দলের যে দলই হোক, সেই দলের কর্মীদের নামে এরকম চাঁদাবাজির অভিযোগ আসবে, এরকম ধরা পড়বে। যে ছাত্র নেতৃত্ব এই অকুতোভয়ে সাহসের পরিচয় দিয়েছে, মানে এটা কিন্তু বিস্ময়কর আমাদের কাছে, এটাই মানে চিন্তা করা যায় না। এখন একটা হচ্ছে যে আইনের শাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা হয়। যে কোনোভাবে আপনি যদি অপরাধীকে প্রশ্রয় দেন, যে কোনো পর্যায় থেকে, সেটা শুধু দল না, বিশেষ করে আইন প্রয়োগের যে কাঠামো, সেই কাঠামোর থেকে যে কোনো পর্যায়ে, উচ্চ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত, এবং যদি রাগ অনুরাগের বিষয়টা আসে, তাহলে কিন্তু এই অপকর্মগুলো দূর করা যায় না, এগুলো বন্ধ করা যায় না, অপকর্মকারীদেরও রোধ করা যায় না, কারণ তারা ভাবে যে আমাদের কিছু হবে না। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি আরো সংঘাতময় এবং হয়ে যেটা কিনা সে হয়েছে যে প্রশ্ন কিন্তু তোমার ট্যাগিং এর রাজনীতি কিন্তু এখানে একটা বড় ভয়ঙ্কর অবস্থা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন সবকিছু দলীয় অপকর্ম, নেতাকর্মীদের অপকর্ম, সবকিছু জামাত শিবির, বিএনপি এবং বিরোধী দলের ষড়যন্ত্র, চক্রান্ত, জঙ্গি, এসব। জঙ্গি বাংলাদেশে ছিল না তা না, হয়তো এখনো আছে, কিন্তু সবকিছুতে জঙ্গি বানানো, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তো এখন অন্তর্বর্তী সরকার আরো শক্ত ভূমিকা নেওয়া উচিত ছিল বলে মনে করি। অনেক ক্ষেত্রে তারা শক্ত ভূমিকা নিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে নিতে পারেনি। আপনি যদি ধরেন পাটগ্রাম এবং পটিয়ার কথা বলি, পাটগ্রামে বিএনপি নেতাকর্মীদের পুলিশ ধরে এনেছিল, সেখান থেকে বিএনপি নেতাকর্মীরা তাদের স্থানীয় নেতাকর্মীরা তাদের ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে, ওই পুলিশই তাদের গ্রেপ্তার করেছে। কিন্তু পটিয়ায় আমরা সেটা দেখলাম অন্য, যে পুলিশ কর্মকর্তা আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেখানে সংঘাত হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো। এখন তাহলে কি ভুল বার্তা যায়? তাহলে যে কোনো পুলিশ কর্মকর্তা তো ভাববে যে আমি কেন এই দায় নেব, আমি কেন এই প্রত্যাহার হওয়ার ঝুঁকি নেব। সরকারের যথাযথ ভূমিকা জরুরি। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে, ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু আপনাকেও। দর্শক, শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।